মোহাম্মদ আশরাফুল এবং আফতাব আহমেদ এই দুইজন ক্রিকেটার তাদের টি-20 ক্যারিয়ারটাকে প্রলং করতে পারেন নাই বাংলাদেশের হয়ে তাদের নিজেদের ভুলের কারণেই। আফতাব আহমেদের ক্ষেত্রে ভারতের বিদ্রোহী নিষিদ্ধ ক্রিকেট লিগ আইসিএলে যাওয়া এবং মোহাম্মদ আশরাফুলের ক্ষেত্রে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত হওয়ার আগে মোহাম্মদ আশরাফুল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সর্বশেষ যে টি-20 ম্যাচটা খেলেছেন শ্রীলঙ্কার সঙ্গে, সেই ম্যাচটাতেও তিনি ২৭ বলে ৪১ রান করেছিলেন ২০১৩ সালে। ওই সময়টাতে বাংলাদেশের টি-20 ক্রিকেটে আর্লি ডেজ ছিল, বাংলাদেশ নিয়মিতভাবে টি-20 ক্রিকেট খেলতে পারতো না, যে কারণে বছরে হয়তো বা ২টা-৩টা করে ম্যাচ বাংলাদেশ টি-20 ক্রিকেটে খেলতো, বা হায়েস্ট ওই সময়টাতে একটা বছরে বাংলাদেশ ৬টা হয়তো বা টি-20 ম্যাচ খেলেছে। সো এই জায়গাটাতে তারা তাদের ক্যারিয়ারটাকে প্রলং করতে পারে নাই। প্রথমত একটা কারণ ছিল যে বেশি টি-20 ম্যাচ বাংলাদেশ খেলতো না। দ্বিতীয়ত এই দুইজন ক্রিকেটার নিজেদের ভুলের কারণেই সত্যিকারের অর্থে টি-20 ক্যারিয়ারটাকে সমৃদ্ধ করতে পারেন নাই। কিন্তু সত্যিকারের অর্থে বাংলাদেশের ক্রিকেটের ইনিশিয়াল ডেজে ২০০৭ এবং ২০০৮ যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আশরাফুল এবং আফতাব আহমেদ যে মানের টি-20 ক্রিকেটটা খেলে গেছেন টপ অর্ডারে এবং মিডল অর্ডারের শুরুতে, সেই স্ট্যান্ডার্ডটাকে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার ধরতে পেরেছে কিনা? হ্যাঁ, সাম্প্রতিক সময় তাওহিদ হৃদয়কে সেই স্ট্যান্ডার্ডের ধরা হচ্ছে, কিন্তু এর আগে মাঝখানে একটা বড় ভ্যাকুয়াম বা শূন্যতা ছিল কিনা? আমরা যদি একটু পর্যালোচনা করি, ২০০৭ সালে যে বছরটাতে বাংলাদেশ টি-20 ক্রিকেট নিয়মিতভাবে খেলা শুরু করে ২০০৬ সালে ডেবিউর পর, ওই সময়টাতে ২০০৭ সালে ওয়ার্ল্ড কাপে প্রথম যে ম্যাচটা ছিল ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, বাংলাদেশ জয়লাভ করেছিল মোহাম্মদ আশরাফুল এবং আফতাব আহমেদের একটা অনবদ্য পার্টনারশিপের সুবাদে। মোহাম্মদ আশরাফুল সেই ম্যাচটাতে ২৭ বলে ৬১ করেছিলেন, আফতাব আহমেদ সেই ম্যাচটাতে হাফ সেঞ্চুরি করে নট আউট ছিলেন। সত্যিকারের অর্থে সেই বছরটাতে আমরা যদি পাওয়ার প্লের পার্সপেক্টিভে চিন্তা করি, মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং স্ট্রাইক রেটটা ছিল ২০০-র ওপরে। এক্স্যাক্টলি পাওয়ার প্লেতে ২০০৭ সালে মোহাম্মদ আশরাফুল ৩টা ম্যাচে ব্যাটিং করেছিলেন। খেয়াল করে দেখেন তার স্ট্যাটিস্টিক্সটা, ২০০-র উপর স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করে গেছেন। ইনফ্যাক্ট ঠিক তার ইমিডিয়েট পরের বছরটাতে আপনি যদি চিন্তা করেন, ২০০৮ সালে পাওয়ার প্লেতে মোহাম্মদ আশরাফুল ২০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেছেন। এবং ওই সময়টাতে আবারও বলছি, ম্যাচ বাংলাদেশ খুব কম খেলতো, কিন্তু আশরাফুল যতগুলো ম্যাচে খেলেছেন ইম্প্যাক্ট পারফরমেন্স করেছেন। ২০১৩ সালে যে বছরটাতে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন টি-20 ক্রিকেট থেকে, সেই বছরটাতে যদি চিন্তা করি, সেই বছরও কিন্তু পাওয়ার প্লেতে তার স্ট্রাইক রেটটা ১৩০-এর উপরে ছিল। কিন্তু আমরা যদি একটু মিড ওভার ফেজের দিকে দৃষ্টিগোচর করি, তাহলে মিড ওভার অর্থাৎ ৬ থেকে ১২ নম্বর ওভার, যে সময়টাতে সত্যিকারের অর্থে বাংলাদেশের টপ অর্ডাররা স্ট্রাগল করেন, সবসময় স্ট্রাগল করেন। এখন তাওহিদ হৃদয় আসার পর আমরা হয়তো একটু রিলিফ পাওয়ার ব্যাপারে চিন্তা করছি, কিন্তু সত্যিকারের অর্থে একটা ভ্যাকুয়াম। ২০০৭ সালে ৬ থেকে ১২ নম্বর ওভারে মোহাম্মদ আশরাফুলের স্ট্রাইক রেটটা ছিল ১৭০-এর উপরে। ৬টা ইনিংসে তিনি ব্যাটিং করেছেন, ৪০ বল থেকে ৭১ রান নিয়েছেন, এবং সেই সময়টায় কিন্তু অনেক বড় বড় প্রতিপক্ষের এগেনস্টে তাকে ব্যাটিং করতে হয়েছে। স্ট্রাইক রেটটা তার ১৭০-এর উপরে ছিল। ইনফ্যাক্ট যে বছরটাতে তিনি বিদায় নিয়েছেন ২০১৩ সালে, ৬ থেকে ১২ নম্বর ওভারে মোহাম্মদ আশরাফুলের স্ট্রাইক রেটটাও কিন্তু ১৭০-এর উপরে ছিল। সো আলটিমেটলি যে স্ট্যান্ডার্ডের ব্যাটিংটা সেই সময় মোহাম্মদ আশরাফুল কিংবা আফতাব আহমেদরা করেছেন, এবং ডেফিনেটলি ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সেই ম্যাচটা, এটা ওই সময় আমরা যারা ক্রিকেট দেখেছি তাদের কাছে এখনও চোখে লেগে আছে। আফতাব আহমেদের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় লসটা হচ্ছে আফতাব আহমেদ, এবং সেটা আইসিএলে যাওয়াটা। আপনি আইসিএলে যাওয়ার আগ পর্যন্ত আফতাব আহমেদের ব্যাটিং পরিসংখ্যানটা যদি একটু লক্ষ্য করে দেখেন, আমি যে স্ট্রাইক রেটগুলো ঠিক এই মুহূর্তে ম্যাচ বাই ম্যাচ আফতাব আহমেদের দেখাচ্ছি, পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, খেয়াল করে দেখেন অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে আফতাব আহমেদের যে স্ট্রাইক রেটটা, সেই স্ট্রাইক রেটটা কিন্তু 120+। এবং এই জায়গাটায় খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল, আফতাব যেভাবে ডমিনেটিং ব্যাটিং করতেন। আমার মনে আছে অনেকেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সেই ম্যাচটার কথাই চিন্তা করেন যে আফতাব খুব ডমিনেটিং ব্যাটিং করেছেন, তবে তার ঠিক ইমিডিয়েট পরের ম্যাচটা সাউথ আফ্রিকার এগেনস্টে, সাউথ আফ্রিকার তখন খুবই ভালো বোলিং লাইন আপ, খুবই বিধ্বংসী বোলিং লাইন আপ। বাংলাদেশ 3 ওভারের মধ্যেই 40+ রানস করেছিল বিকজ অফ আফতাব আহমেদ, কারণ ৩ নম্বরে নেমে যেরকম ডমিনেটিং ব্যাটিং তিনি করেছিলেন, সেই ডমিনেটিং ব্যাটিংয়ের ডিসপ্লেটা টু বি ভেরি অনেস্ট রিসেন্ট টাইমসে তাওহিদের কাছ থেকে আসলে দেখা যায় সত্যিকার অর্থে। কিন্তু মাঝখানের এই সময়টায় টপ অর্ডারের ওই জায়গাটা, নাম্বার 3, নাম্বার 4 তো মিডল অর্ডারের শুরুতে, কিন্তু নাম্বার 3-র ওই পজিশনটাতে আফতাব যেভাবে ডমিনেট করে গেছেন, বাংলাদেশে এখন পর্যন্ত ওই স্ট্যান্ডার্ডের টি-20 ক্রিকেট নিয়মিতভাবে আসলে কেউ খেলতে পারেন নাই। আমাদের জন্য একটা দুঃখের জায়গা, মোহাম্মদ আশরাফুল এবং আফতাব আহমেদ তাদের টি-20 ক্যারিয়ারটাকে প্রলং করতে পারেননি। কারণ অনেকগুলো ছিল, ওই সময় বাংলাদেশ টি-20 ম্যাচ অত বেশি খেলতো না, বাংলাদেশ টি-20 ক্রিকেটে অত বেশি প্রমিনেন্ট ছিল না। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে তারা নিজেরা ভুল করেছিলেন, তাদের নিজেদের ডিসিশন মেকিংয়ের জায়গাটা ডেফিনেটলি ভুল ছিল। এ কারণে বাংলাদেশের টি-20 ক্রিকেট ইতিহাসে আমরা 2 অফ দ্য ফাইনেস্ট ব্যাটার্স
একদমই হারিয়েছি এবং আমরা তাদেরকে ইউজ করতে পারি নাই। এক্ষেত্রে সত্যিকার অর্থে ক্রিকেট বোর্ড বা আপনি অন্য কাকে দোষারোপ করবেন জানি না, বাট তাদের নিজেদের ডিসিশন মেকিংয়ে তো ডেফিনেটলি অনেক বড় ভুলের জায়গা ছিল এবং এই দুইজন ক্রিকেটার বাংলাদেশের টি-20 ক্রিকেটে অন্যতম বড় আফসোস হয়ে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।